আজকের এই ক্লাসে আমরা গণিতের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিকস বেসিক ইনইকুয়ালিটিস নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ মৌলিক অসমতা নিয়ে আমরা আলোচনা করব। তো অসমতা জিনিসটা আসলে কি, এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি ফিল করার চেষ্টা করি। তো এটা ফিল করার জন্য আমরা একটু এখানে যাই যে অসমতাটা অ্যাকচুয়ালি হয়টাকে আমাদের লাইফে কি আসলেও এই অসমতাটা এক্সিস্ট করে কিনা। দেখেন, আমি আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি যে আহ, আমি আপনাকে মনে করেন বললাম যে সুদীপ্তের বয়স, আমরা ধরে নিলাম সুদীপ্তের বয়স হচ্ছে 27 বছর। ওকে, আর তার সাথে তার বন্ধু মনে করেন নাজমুল। সো নাজমুলের বয়স মনে করেন 27 বছর। তাহলে দেখেন, এই যে দুইটা বয়স আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা বয়স কিন্তু সমান। এই দুইটা বয়স কি সমান, তার মানে এটা কিন্তু ইনইকুয়ালিটিস নয়, এটা অসমতা নয়। আচ্ছা, এখন আমি যদি বলি যে সুদীপ্তের, মানে আমি যদি আপনাকে বলি যে সুদীপ্ত ছেলেটার বয়স 27 বছর থেকে বেশি, কিন্তু এই যে বেশি কতটুকু বেশি সেটা কিন্তু আমরা এখানে জানি না। তো 27 বছর থেকে বেশি, তাহলে এই যে আমরা গ্রেটার দেন সিম্বলটা ইউজ করব, অর্থাৎ সুদীপ্ত এর বয়স 27 বছর থেকে বেশি। তাহলে এখানে বেশিটা 28 হতে পারে, 27 দশমিক সামথিং হতে পারে, বাট 27 নয়, 27 থেকে বেশি। তাহলে এই যে বেশি বা কমের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে অসমতার ধারণাটা এসেছে। তাহলে অসমতা কি? অসমতা হচ্ছে একটা বিবৃতি যা দুইটা মান সমান নয় এরকম একটা জিনিসকে বোঝানো হয়। সমান নয়, যেমন মনে করেন 5 এবং 7 এই দুইটা সমান নয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5 < 7। অর্থাৎ আমরা এটাকে যদি এভাবে চিন্তা করি, মনে করেন আরেক দুইটা সংখ্যা আমরা নেই, মনে করেন 10 এবং মনে করেন 12, এই দুইটা সমান নয়। অবভিয়াসলি এই দুইটা সমান নয়, তার মানে অবশ্যই এখানে একটা ছোট এবং একটা কি বড়। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 < 12। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 12 < 10। তার মানে এখানে এগুলো সমান নয়, অসমান। এই যে অসমানের কনসেপ্টগুলোকে প্রকৃতভাবে উপস্থাপনা করার জন্য আমরা যে ধারণাটা নিয়ে আসি সেটা হচ্ছে অসমতা, সেটা হচ্ছে অসমতা। তারপর হচ্ছে অসমতা কিন্তু দুই প্রকার। অসমতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শর্ত সাপেক্ষ অসমতা এবং আরেকটা হচ্ছে শর্তহীন অসমতা। তো দেখেন, শর্ত সাপেক্ষ অসমতা এর মানে এখানে কিছু শর্ত থাকবে এবং এই শর্তের উপর সেই অসমতাটা ডিপেন্ড করবে। আমরা একটু আগে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে সুদীপ্ত ছেলেটার বয়স 27 বছর থেকে বেশি, 27 বছর থেকে বেশি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখেন, এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু 27 বছর থেকে বেশি। আবার আমরা যদি এখানে বলি যে একটা কমলা আছে, এই কমলাটা হচ্ছে এক্স, এই কমলার দাম 20 টাকা থেকে বেশি, কমলার দাম 20 টাকা থেকে বেশি, তার মানে এক্স গ্রেটার দেন 20। আবার আমি যদি এই বলি এই কমলার দাম 20 টাকা থেকে কম, তাহলে হয়ে যাবে এক্স লেস দেন 20। তাহলে দেখেন, এখানে কমলার দামটা এক্স এর উপর ডিপেন্ড করে, তার মানে এখানে একটা শর্ত কিন্তু আছে। দ্যাটস ওয়াই ইটস এ শর্ত সাপেক্ষ অসমতা। আর শর্তহীন অসমতা হচ্ছে যেখানে কোনো শর্ত এক্সিস্ট করবে না। ফর এক্সাম্পল, আমরা একটু আগে লিখেছিলাম যে 10 এবং 12 দুইটা সংখ্যা বলেছিলাম, তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে এখানে এটা চিরন্তন সত্য, এখানে আপনি মানে 10 12 থেকে ছোট, এটাই কিন্তু এখানে কিন্তু এই যে কথাটা আছে এটা কিন্তু অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, সো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা শর্তহীন অসমতা, সো আশা করি এই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আসেন অসমতার যে বেসিক কিছু প্রপার্টিস আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখেন, আপনি যদি অসমতার প্রপার্টিসগুলো ক্লিয়ারলি না বুঝেন, তাহলে এই অসমতার ম্যাথামেটিক্যাল বা থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আছে ওইগুলো যখন সলভ করতে যাবেন তখন আপনি হিমশিম খেয়ে যাবেন। সো আমরা একটা একটা করে একটু সলভ করার চেষ্টা করি। সো এখানে অসমতার আমরা দেখতে পাচ্ছি 4টা ধর্ম আমরা এখানে লিখেছি। সো এই 4টা ধর্মকে আমরা একই সাথে সলভ করার চেষ্টা করি। এগুলো আমরা জানি, বাট এগুলো জাস্ট প্রমাণ করার চেষ্টা করব। সো প্রপার্টিস গুলো কি দেখেন,
এ এবং বি যদি দুইটা রিয়েল নাম্বার হয়, এখানে দুইটা রিয়েল নাম্বার বলতে আপনি যে কোনো রিয়েল নাম্বার নেন, দুইটা নেন, তিনটা নেন, চারটা নেন, পাঁচটা নেন, 1 কোটি নেন, 1 বিলিয়ন নেন, হোয়াট এভার আপনার যা মন চায়, যদি আপনি এগুলো রিয়েল নাম্বার হতে হবে, যদি রিয়েল নাম্বার হয় এবং এবং একটা আরেকটা থেকে বড় হয়। ফর এক্সাম্পল আমরা একটু আগে দুইটা সংখ্যা নিয়েছিলাম, একটা 10 এবং একটা নিয়েছিলাম 12। সো এখানে বলা হয়েছে যদি এ লেস দেন বি হয়, সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাহলে এটা অবশ্যই এ লেস দেন বি, এই শর্তটাকে এটা ফুলফিল করে। অথবা এ সমান বি হবে, তাহলে আমরা যদি দুইটা সংখ্যা নেই তাহলে এই দুইটা সমান হতে পারে, যদি আমরা একই রকম সংখ্যা নেই তাহলে দুইটা সমান হতে পারে। অথবা এ গ্রেটার দেন বি হতে পারে, অর্থাৎ এ গ্রেটার দেন বি হতে পারে। দেখেন এখানে এখানে এই জিনিসটা দ্বারা এখানে এই বিষয়টা বোঝানো হয়েছে, যদি আমরা দুইটা সংখ্যা নেই তাহলে এই দুইটা সংখ্যা যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন, একই ধরনের সংখ্যা নিতে পারেন, একই রকম সংখ্যা নিলে কিন্তু দুইটা সমান হবে, একই রকম সংখ্যা নিলে দুইটা সমান হবে। ফর এক্সাম্পল আপনি এ সমান 10 নিলেন, বি সমান 10 নিলেন, তাহলে দেখেন এখানে এ সমান বি হবে, অর্থাৎ এই শর্তটা ফুলফিল করবে। এখন যদি আপনি এই দুইটার মধ্যে মনে করেন এটা সমান হচ্ছে আপনার 12 আর বি সমান মনে করেন 10, তাহলে এটা শর্তটা হবে এরকম যে এ গ্রেটার দেন বি, কারণ এখানে এ হচ্ছে বি থেকে বড়। আবার আপনি যদি এরকম চিন্তা করেন যে এ সমান হচ্ছে 10, বি সমান হচ্ছে 12, তাহলে শর্তটা হবে এ লেস দেন বি। অর্থাৎ আমি যদি এটাকে একেবারে সামারি করি তাহলে হচ্ছে যদি দুইটা সংখ্যা আমরা নেই তাহলে ওই মানে বাস্তব সংখ্যা হতে হবে, কিন্তু যদি দুইটা বাস্তব সংখ্যা নেই তাহলে ওই দুইটা সংখ্যা সমান হবে অথবা অসমান হবে। যদি অসমান হয় তাহলে একটা আরেকটা থেকে অবশ্যই বড় হবে এবং একটা আরেকটা থেকে ছোট হবে। এই কনসেপ্টই হচ্ছে প্রথম বিষয়টা দ্বারা বোঝানো হয়েছে। তারপরটা কি বলেছে দেখেন, যদি এ এবং বি দুইটা রিয়েল নাম্বার হয়, মনে রাখতে হবে এই বেসিক ইনইকুয়ালিটিসের কনসেপ্টগুলো বা মৌলিক অসভ্যতার সকল কনসেপ্টগুলো কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে। তাই আমরা এই বিষয়গুলো বারবার এখন পড়বো না, কারণ এখানে যাই আমরা নিব সবগুলোই অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, ইমাজিনারি নাম্বার হলে কিন্তু হবে না। তাহলে দেখেন আমরা দুইটা বাস্তব সংখ্যা নিলাম, মনে করেন এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, এবং এখানে বলা হয়েছে এ এবং বি যদি 0 থেকে বড় হয়, তো আপনি 0 থেকে বড় যে কোনো দুইটা সংখ্যা নেন। ফর এক্সাম্পল একটা আমরা নিলাম 5, একটা নিলাম 2, তাহলে এই দুইটার যে যোগফল হবে সেটাও 0 থেকে কি হবে, বড় হবে। তাহলে দেখেন এ এবং বি কে যদি আমরা যোগ করি, এগুলো একেবারে সিম্পল বিষয়, যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে এটাও 0 থেকে কি হবে, বড় হবে। এটাই হচ্ছে ইনইকুয়ালিটিসের আরো একটা কন্ডিশন। ওকে, তারপরটা কি বলা হয়েছে আমরা একটু দেখি। তারপরটাতে বলা হয়েছে যদি যদি এ বি দুইটাই যদি 0 থেকে বড় হয় অথবা দুইটাই যদি 0 থেকে ছোট হয় তাহলে গুণফলটা 0 থেকে বড় হবে। দেখেন খুবই মজার একটা জিনিস। ফর এক্সাম্পল আমরা নিলাম এ সমান 2, বি সমান 5, তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ এ বি, এখানে দুইটাই 0 থেকে বড়, তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 10 হুইচ ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ যদি আমরা দুইটা 0 থেকে বড় সংখ্যা নেই তাহলে দুইটার গুণফল অবশ্যই 0 থেকে বড় হবে। এখন যদি আমরা 0 থেকে ছোট নেই, মনে করেন আমরা এ সমান নিলাম -2 যেটা অবশ্যই 0 থেকে ছোট, আবার বি সমান নিলাম -5 যেটা অবশ্যই 0 থেকে ছোট। এখন যদি আমরা এই দুইটাকে গুণ করি অর্থাৎ এ বি কে গুণ করি তাহলে দেখেন এটা হয়ে যাবে 10 হুইচ ইজ গ্রেটার দ্যান 0। সহজভাবে যদি আমি আপনাকে বলি তাহলে দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা 0 থেকে বড় এই দুইটার গুণফলও 0 থেকে বড় হবে, আবার দুইটাই যদি 0 থেকে ছোট হয় তাহলে এই দুইটার গুণফলও 0 থেকে বড়ই হবে। কিন্তু কাহিনীটা হচ্ছে ভাই, যদি যদি একটা 0 থেকে বড় এবং আরেকটা 0 থেকে ছোট হয় তাহলে দুইটার গুণফল সর্বদাই 0 থেকে ছোট হবে। যেমন আমরা এ সমান নিলাম 2 হুইচ ইজ গ্রেটার দেন 0, আবার বি সমান নিলাম -5 হুইচ ইজ লেস দেন 0, তাহলে এ বি হয়ে যাবে -10 হুইচ ইজ লেস দেন 0। তার মানে হচ্ছে দুইটা সংখ্যা যদি একটা 0 থেকে বড় এবং একটা 0 থেকে ছোট হয় তাহলে দুইটার গুণফল 0 থেকে ছোট হবে। এই চারটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটিসের প্রপার্টিস। এখন এই চারটা প্রপার্টিসের বাইরে আর অনেকগুলো প্রপার্টিস আছে, আমরা একটা একটা করে প্রপার্টিসগুলো আপনাদেরকে বোঝাবো। আমি সবগুলোকে আগে স্ক্রিনে নিয়ে আসি আর যাতে আমাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, সো এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে দেখেন প্রথমে কি বলা হয়েছে, যদি এ 0 থেকে এ বি থেকে বড় হয় এবং সি 0 থেকে বড় হয়, একটু আমরা এটাকে ফিল করার চেষ্টা করি। এ বি থেকে বড়
তাহলে আমরা ধরে নিলাম a সমান মনে করেন 10 আর b সমান মনে করেন 2। আপনি যে কোনো সংখ্যা নিয়ে এগুলাকে প্রুফ করতে পারবেন। আর আরেকটা c যেটা হচ্ছে 0 থেকে বড়, সো c 0 থেকে বড়, মনে করেন c সমান 5, তাহলে এই শর্তটা অবশ্যই ফুলফিল করবে। দেখেন এখানে যে a আর b এর যে কন্ডিশনটা আছে সেটাকে আমরা লিখবো। দেখেন এখানে কি আছে, এখানে আছে আমাদের a গ্রেটার দেন b, অর্থাৎ 10 গ্রেটার দেন 2। এখন এখানে আপনাকে যদি উভয় পক্ষে আপনি c যোগ করেন, তাহলে আমাদের c সমান কত ছিল 5, তাহলে 5 যোগ করে দেই, তাহলে দেখেন 10 আর 5 কত 15, আর এটা হয়ে গেল 7। অর্থাৎ আপনি যদি a গ্রেটার দেন b হয় এবং c যদি 0 থেকে বড় হয়, তাহলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাতে, দেখেন এখন আপনি নিলেন a গ্রেটার দেন b, একটু বুঝার চেষ্টা করে, a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0। এখানে আমরা c কে কি করেছিলাম, যোগ করেছিলাম। দেখেন এখানে আমরা c কে কি করেছিলাম, আমরা c কে যোগ করেছিলাম, এখানে আমরা c কে যোগ করেছিলাম। দেখেন এখানে c কে আমরা যোগ করেছিলাম, যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন c সমান কি 5, এখানে c সমান কি 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর এটা হয়ে যাবে আমাদের -3। অবশ্যই 5 ইজ গ্রেটার দেন -3, হুইচ ইজ ট্রু। অবশ্যই 5 -3 থেকে বড়। তার মানে হচ্ছে যদি এরকম কোনো শর্ত হয়, যদি এরকম কোনো শর্ত হয় যেখানে a b থেকে বড় এবং c গ্রেটার দেন 0, এখানে মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং ফলো করার যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই সিটা, আপনি তৃতীয় যে মানটা নেবেন সেটার উপর ডিপেন্ড করবে সবকিছু। যদি c গ্রেটার দেন 0 হয় তাহলে অসমতা চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু যদি c লেস দেন 0 হয় তাহলে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দেখেন কিভাবে পরিবর্তন হয় আমরা এটাকে একটু বুঝি। দেখেন বলা হয়েছে a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0, তাহলে এই শর্তটা ফুলফিল করবে। আমরা এটাকে একটু এখানে প্র্যাকটিক্যালি দেখব। সো বলা হয়েছে a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0। সো আমরা ধরে নিলাম a সমান 5, আর এটা মনে করেন 2, আর c সমান মনে করেন 3, যে কোনো একটা মান নিয়ে দেখতে পারেন। তাহলে আমরা দেখব যে a এর সাথে c কে গুণ করলে এবং b এর সাথে c কে গুণ করলে কি হবে। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে 15, আর 3 এর সাথে 2 গুণ করলে 6, হুইচ ইজ ট্রু, হুইচ ইজ ট্রু। দেখেন যদি a b থেকে বড় হয়, c টাও যদি 0 থেকে বড় হয়, তাহলে এই দুইটার সাথে, অর্থাৎ এই দুইটার সাথে c গুণ করলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। কিন্তু ভাই খেলাটা হচ্ছে এই জায়গাতে, যখন 0 থেকে ছোট হয়ে যাবে তখন কি হবে। দেখেন এখন আসি আমরা এই জায়গাতে, বলা হয়েছে a গ্রেটার দেন b, তাহলে আমরা a সমান মনে করেন 5, b সমান 2, তাহলে অবভিয়াসলি a গ্রেটার দেন b। কিন্তু c টা 0 থেকে ছোট, সো আমরা ধরে নিলাম c সমান -3। এখন গুণ করেন, এখন আপনি গুণ করেন, দেখেন তাহলে a এর সাথে এটাকে গুণ করলে কি হবে, দেখেন এটা হয়ে যাবে -15, আর b এর সাথে 3 কে গুণ করলে হয়ে যাবে -6। এখন বলেন এই দুইটার মাঝে বড় কোনটা, কোনটা বড়? অবভিয়াসলি এইটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, এইটা হয়ে যাবে কি ছোট, তখন আপনার লেস দেনটা চিহ্নটা হয়ে যাবে লেস দেন। অর্থাৎ আপনার আগে যেটা গ্রেটার দেন ছিল, অর্থাৎ এই শর্তের উপরে আপনি ভিত্তি করে যে এখানে লিখেছিলেন যে a গ্রেটার দেন b, এইটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন এটা হয়ে যাবে লেস দেন। মাইনাস দ্বারা গুণ করলে অসমতা চিহ্নের পরিবর্তন হয়, এই জিনিসটা মনে রাখতে হবে, এটা পরবর্তীতে আপনার অনেকবার কাজে লাগবে। ওকে, তার পরবর্তী প্রপার্টিস গুলোতে আমরা একটু যাই। অনেকগুলো প্রপার্টিস আছে, এগুলো আমি সবগুলো লিখি নাই, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখেছি। দেখেন যদি a গ্রেটার দেন b হয় এবং c গ্রেটার দেন 0 হয়, একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, যদি c গ্রেটার দেন 0 হয়, যদি c 0 থেকে বড় হয় তাহলে একটা বিষয়, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে আরেকটা বিষয়। একটু আগে আমরা কি বলেছিলাম, যদি a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি ac গ্রেটার দেন বিসি, এটা আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে আমরা আর গুণন যদি করে নেই, a এর নিচে c কে নিয়ে আসি আর এই b এর নিচে এই c কে নিয়ে নিই, মানে আর গুণন করে নিলাম এই c কে এইটার নিচে আর এই c কে এইটার নিচে, তাহলে এই শর্তটা আমরা পেয়ে যাব। সিমিলারলি দেখেন যদি c গ্রেটার দেন 0 হয়, তখন আমাদের লাইনটা কি ছিল, আমাদের লাইনটা ছিল যে ac লেস দেন বিসি, তাহলে এটা হয়ে যাবে a বাই c লেস দেন b বাই c। এই যে দেখেন এই অংশটা, মানে আগে আমরা যে দুইটাকে প্রুফ করেছি এই দুইটাকে জাস্ট এখানে ভগ্নাংশ আকারে নিয়ে আসা হয়েছে। এখন দেখেন এখানে বলা হয়েছে যদি a গ্রেটার দেন b হয় এবং b গ্রেটার দেন c হয়,
তার মানে এ হচ্ছে বি থেকে বড়, আবার বি হচ্ছে সি থেকে বড়। তার মানে এখানে সবচেয়ে ছোট কোনটা? সি। অবভিয়াসলি সি সবচেয়ে ছোট, এবং সবচেয়ে বড় কোনটা? এ। আচ্ছা, আমরা আগে এই দুইটা শর্তকে আমরা বোঝার চেষ্টা করি। দুইটার মধ্যে বি আছে, সো আমরা আগে একটা বি এর মান ধরবো। সো আমরা ধরে নিলাম বি সমান হচ্ছে 5। আচ্ছা, এটা হচ্ছে বি থেকে বড়, সো আমরা ধরে নিলাম এ সমান 10। আবার বিটা হচ্ছে সি থেকে বড়, তাহলে আমরা সি সমান, দেখেন বিটা হচ্ছে সি থেকে বড়, সি থেকে বড়, তাহলে অবশ্যই সিটা হচ্ছে বি থেকে ছোট। দেখেন বিটা হচ্ছে সি থেকে বড়, তার মানে সিটা হচ্ছে বি থেকে ছোট। বি যেহেতু 5, সি সমান আমরা ধরে নিলাম 2। তাহলে বলেন তো এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এ। তারপরে কোনটা? 5। তারপরে কোনটা? 2। তাহলে অবশ্যই সিম্বলটাকে এই দিকে দিতে হবে। মুখ যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, আপনাকে এটা মনে রাখতে হবে, মুখ যেদিকে সেদিকটা হচ্ছে বড়। তো দেখেন এখানে সবচেয়ে বড় কোনটা হয়ে গেল? এখানে সবচেয়ে বড় হয়ে গেল আমাদের এ, অর্থাৎ 10। তার মানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। তাহলে সবচেয়ে বড় কোনটা? এ, আর সবচেয়ে ছোট কোনটা? সি। দেখেন যেহেতু এ বি থেকে বড় এবং বি সি থেকে বড়, তাহলে আমরা ইনডিরেক্টলি বলতে পারি এ সি থেকে বড়। দ্যাটস ইট, ইজি কনসেপ্ট, ঠিক আছে? ওকে, তারপরটা দেখেন, যদি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এ এবং বি দুইটাই 0 থেকে বড় সংখ্যা হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এ গ্রেটার দেন ই টু দি পাওয়ার বি। কারণ এটা যেহেতু 0 থেকে বড়, তাই চিহ্নগুলোর আর কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখেন, তারপরে বলা হয়েছে যদি এ এবং বি 0 থেকে বড় দুইটা সংখ্যা হয়, তাহলে লগ এ গ্রেটার দেন লগ বি হবে। এটা যদি হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। খুবই সিম্পল বিষয়। দেখেন এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এটাকে যদি আপনি অসমতার জন্য চেঞ্জ করে ফেলেন, তাহলে এটা হয়ে যাবে 1/a 1/b। এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্ত গেলাম। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যখন আমরা অসমতাকে মাইনাস দ্বারা গুণ করি, তখন অসমতার সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দেন থাকলে লেস দেন থাকলে গ্রেটার দেন। আরেকটা হচ্ছে যখন আমরা কোনো কিছুকে উল্টিয়ে দেই তখন অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে এটা ছিল উপরে চলে আসলো নিচে, এটা ছিল উপরে চলে আসলো নিচে, তাই এই গ্রেটার দেনটা হয়ে গেল লেস দেন। এই কন্ডিশনগুলো আপনাকে মনে রাখতে হবে। দ্যাটস ইট। ওকে, তো আমরা যাই, সামনের দিকে যাই। আরো অনেকগুলো প্রপার্টিজ আছে, এগুলো এখন আমরা দেখব। এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণোত্তর মধ্যক। সো গুণোত্তর মধ্যক এই কনসেপ্টটা আসলে কি? গুণোত্তর মধ্যক, দেখেন আমরা যদি দুইটা সংখ্যা নেই এ এবং বি, আমরা ধরে নিলাম এ এবং বি হচ্ছে দুইটা সংখ্যা, এ এবং বি হচ্ছে দুইটা সংখ্যা, এ এবং বি হচ্ছে দুইটা সংখ্যা, তাহলে এটার ক্ষেত্রে এই যে জিওমেট্রিক মিন বা গুণোত্তর মধ্যক আছে, এইটাকে আমরা এভাবে প্রকাশ করব। যে দুইটা সংখ্যা আছে, গুণোত্তর মানে গুণ আকারে থাকবে, সো এই দুইটাকে গুণ করে দিব, আর পাওয়ার হচ্ছে 1/তত, তত বলতে যতগুলো সংখ্যা থাকবে, তাহলে এখানে সংখ্যা হচ্ছে আমাদের দুইটা, তাই 1/2। যদি আমি তিনটা সংখ্যা নিই, মনে করেন এ বি সি, আমরা তিনটে সংখ্যা নিলাম, তাহলে এটা হয়ে যাবে 1/3। যদি আমরা n সংখ্যক নেই, তাহলে হয়ে যাবে এরকম 1/n। এবং অবশ্যই এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে এবং এগুলো গুণ আকারে থাকবে, তখন আমরা সেটাকে বলবো গুণোত্তর মধ্যক। এটা মধ্যক হবে, বানান বলছিল, গুণোত্তর মধ্যক। ওকে, তারপরটা আমরা যদি একটু দেখি। আচ্ছা, এখানে আমি দেখেন একটা জিনিস খুব সুন্দর করে এখানে আমি লিখে দিয়েছি, এটাকে আমরা একটু দেখি। দেখেন এখানে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি যে যতগুলো সংখ্যা পাওয়ার হবে 1/তত। যেমন এখানে আমাদের n সংখ্যক সংখ্যা ছিল, যার কারণে পাওয়ার হচ্ছে 1/n। যদি 5টা সংখ্যা থাকতো, তাহলে এখানে a1 a2 a3 a4 a5 গুণাকারে থাকতো এবং পাওয়ার হতো 1/5। এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন, তারপর দেখেন যুগোত্তর মধ্যক। তো যুগোত্তর মধ্যক খুবই ইজি একটা কনসেপ্ট। সো আমরা যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা নেই, তাহলে এটার অ্যারিথমেটিক মিন হবে এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। যদি 3টা হয় তাহলে এটা হবে এরকম, যদি 3টা হয় তাহলে এটার সাথে সি যোগ করে দেন, নিচে হবে 3। মানে হচ্ছে উপরে হচ্ছে আপনার যোগফল, আর নিচে হচ্ছে যতগুলা সংখ্যাকে যোগ করবেন জাস্ট ওইগুলা। যদি আমি 5টা সংখ্যা করি, মনে করেন এ বি সি ডি, তাহলে এ বি সি
ডি ই। আমি 5টা সংখ্যা করলাম, তাহলে এটা যোগোত্তর মধ্যককে আমরা এভাবে লিখবো যে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন সমান হয়ে যাবে আমাদের a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড বাই 5। দিস ইজ কল্ড অ্যারিথমেটিক মিন, অর্থাৎ যোগোত্তর মধ্যক। এটা হচ্ছে যোগোত্তর মধ্যক। সো এই হচ্ছে আমাদের যোগোত্তর মধ্যকের কনসেপ্ট, একেবারেই ইজি একটা কনসেপ্ট। তারপরে কি আছে দেখেন, তারপর আছে আমাদের ভাজিত মধ্যক। কি আছে এখানে? ভাজিত মধ্যক। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি। ভাজিত মধ্যক বা হারমোনিক গড়, তাহলে দেখেন এটাকে আমরা এইচ এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা আমরা ধরে নিলাম, তাহলে এটা ভাজিত মধ্যককে আমরা কিভাবে লিখবো দেখেন। প্রথমত আমরা টান দিব, তো আমরা লিখবো হারমোনিক মিন। তাহলে আমরা দুইটা সংখ্যা নিলাম, তাই হচ্ছে এখানে হাফ, উপরে সর্বদাই হচ্ছে 1। তারপর হচ্ছে ওই দুইটা সংখ্যাকে আমরা এখানে লিখব কিভাবে দেখেন, 1 বাই প্রথম সংখ্যা প্লাস 1 বাই দ্বিতীয় সংখ্যা। 1 বাই প্রথম সংখ্যা আর গুণ আকারে হবে এরকম 1 বাই প্রথম সংখ্যা প্লাস 1 বাই দ্বিতীয় সংখ্যা। এখন যদি সংখ্যা হয় 10টা, তাহলে এখানে আমরা লিখবো 1 বাই 10 আর 10টাকে যোগ করে দিব। যদি n সংখ্যক হয় তাহলে 1 বাই n আর এই সংখ্যাগুলোকে যোগ করে দিব। এখন এই n কে কিন্তু আর গুণন করে উপরে নিয়ে নেওয়া যায় এবং এভাবে আরো অনেক কিছু করা যায়, ওইগুলো জাস্ট এখান থেকে আমরা করে দিব। এখন এখানে ছোট্ট করে আমি একটা লাইন লিখেছি দেখেন, যে এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম গ্রেটার দেন ইকুয়াল এইচ এম। মানে কি? মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন হুইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল হারমোনিক মিন। অর্থাৎ অ্যারিথমেটিক মিনের মানটা দেখেন, অ্যারিথমেটিক মিনের মানটা এই জিওমেট্রিক মিন থেকে বড় অথবা সমান। অন দ্য আদার হ্যান্ড জিওমেট্রিক মিনের মানটাও হারমোনিক মিন থেকে বড় বা সমান। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এখান থেকে ইনডিরেক্টলি এটাও বলতে পারি যে অ্যারিথমেটিক মিন অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল হারমোনিক মিন। ভাই আপনি যদি ক্যালকুলেশন করেন, অ্যারিথমেটিক মিনের মান ডেফিনেটলি জিওমেট্রিক মিন থেকে বড় অথবা সমান হবে, এবং জিওমেট্রিক মিনের মান ডেফিনেটলি হারমোনিক মিন থেকে বড় অথবা সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার সময় আমরা ইকুয়াল দিব নাকি গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল দিব? দেখেন ভাই, আপনার কোয়েশ্চনে যেটা থাকবে, আপনার কোয়েশ্চনটা যদি এরকম থাকে যে শুধু লেস দেন দিয়ে হয়ে যাচ্ছে বা শুধু গ্রেটার দেন দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আপনার কন্ডিশনটা আসবে এরকম। তখন আপনার কন্ডিশনটা আসবে এরকম, দেখেন তখন আপনার কন্ডিশনটা আসবে এরকম যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। আপনি এটাকে এভাবে লিখতে পারেন, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, অথবা আপনি লিখতে পারেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন, অথবা আপনি লিখতে পারেন অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। আপনার কোয়েশ্চন অনুযায়ী, আপনার কোয়েশ্চনে যা চাবে, আপনার প্রশ্নতে যা চাবে, আপনার প্রমাণে যা চাবে, আপনার প্রমাণের স্বার্থে যা যা আপনার করণীয় সব আপনাকে করতে হবে। তো এই ছিল আমাদের একেবারেই বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝছেন বা যে কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চন থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে।